একজন বৃদ্ধার করুণ কাহিনী এবং অন্যান্য গল্প লিখেছেন পবিত্র অধিকারী। পাঠে আশিস হাজরা। একজন বৃদ্ধার করুণ কাহিনী। আমি গ্রামের ছেলে, তাই বৃদ্ধাশ্রম নিয়ে আমার কোনো ধারণা ছিল না। আমি ছোটবেলা থেকেই মা বাবাকে ঈশ্বরের চেয়ে উচ্চ স্থানে রেখেছি। একজন সন্তানের লালন পালনের জন্য প্রত্যেক মা বাবা নিজেদের সর্বস্ব উজাড় করে দেন। নিজেদের শখ আহ্লাদকে পূরণ না করে নিজেদের সেই সম্বলটুকু দিয়ে সন্তানের উন্নত ভবিষ্যৎ কামনা করেন। সন্তানের লালন পালনের জন্য মা বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয়। সেই বাবা মায়ের প্রয়োজন ফুরিয়ে গেলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে আসা উচিত নয়। প্রত্যেক বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করাই হল সন্তানের কর্তব্য। এই নৈতিক শিক্ষাটা প্রত্যেকটি সন্তানকে শেখাতে হবে। মা বাবাকে যে সন্তান উপযুক্ত সম্মান দেন, সর্বশক্তিমান ঈশ্বরও হয়তো তাদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করেন। মা বাবাকে অবহেলা করে ঈশ্বরকে আরাধনা করলে কোনো পুণ্যলাভ হয় না। বৃদ্ধা বাবা মায়ের ঘরটাই হল প্রকৃত ঠাকুর ঘর। যে কোনো শিশুর চরিত্র গঠনে মা বাবা, পরিবার এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মনে রাখতে হবে, আমরা আজকে যা করব আমাদের শিশুরাও ভবিষ্যতে তাই অনুসরণ করবে। আমরা যদি আমাদের বৃদ্ধ মা বাবাকে উপযুক্ত সম্মান দিই, ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকেও উপযুক্ত সম্মান দেবে। এই বিশ্বজগতে মা বাবার আশীর্বাদের চেয়ে বেশি মূল্যবান আর কিছু নেই। সমস্ত ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান মা বাবার আশীর্বাদ। যে পরিবারে মা বাবাকে উপযুক্ত সম্মান দেওয়া না হয়, সেই পরিবার কখনো সুখী পরিবার হতে পারবে না। আমি তখন কলকাতায় পড়াশুনো করতে এসেছি। পেইং গেস্ট হিসেবে থাকি। বাড়িওয়ালা কাকু এবং কাকিমা দোতলায় থাকেন। একতলায় আমি একটা ছোট্ট ঘরে থাকতাম। কাকুর ছেলে আবির আর ছেলের বউ পায়েল দুজনেই মুম্বাইতে চাকরি করত। কাকু এবং কাকিমা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। রবিবার রাত্রে হার্ট অ্যাটাকে পাশের বাড়ির সৌমিত্রবাবুর মৃত্যু হয়েছে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। বয়স 60-এর বেশি হবে। বেশ হাসি খুশি স্বভাবের ভদ্রলোক ছিলেন। নিজে থেকেই আমার সাথে বেশ কয়েকবার কথা বলতে এসেছিলেন। আমার পড়াশুনো নিয়ে ওনার মনে যথেষ্ট আগ্রহ ছিল। তার দুদিন পর মঙ্গলবার সকালবেলায় পুত্র অনির্বাণ এবং পুত্রবধূ স্বস্তিকার মধ্যে কথোপকথন চলছিল। পুত্র অনির্বাণ ব্যাংকে উচ্চ পদে চাকরি করেন। পুত্রবধূ স্বস্তিকা আধুনিক গৃহবধূ, তবে গৃহকর্মে তার তেমন কোনো রুচি নেই। অনির্বাণের পুত্র অভিক, বয়স 7 বছর, এখন কলকাতার সবচেয়ে নামকরা কনভেন্ট স্কুলে 2য় শ্রেণীতে পড়ে। স্বস্তিকা বলল, দেখো, তোমার এই অসুস্থ মাকে দেখা আমার পক্ষে সম্ভব নয়। অনেক করেছি, আমি আর পারবো না। তোমার মাকে দেখা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। বাবার শ্রাদ্ধের পরদিন মাকে এই বাড়ি থেকে দূর করো। অনির্বাণ বলল, এইভাবে বলো না। এখন যদি আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তবে পাড়া প্রতিবেশী কি বলবে? স্বস্তিকা বলল, অত আমি পাড়া প্রতিবেশীর কথা শুনে চলতে পারবো না। আমার জীবনে শান্তি চাই। এত ঝঞ্ঝাট আমি আর সহ্য করতে পারছি না। অনির্বাণ বলল, তোমার কথা মতো আমি সকালে, দুপুরে, রাত্রিতে 3 বেলায় 3টে কাজের লোক ঠিক করে দিয়েছি। তুমি মাকে একটু মানিয়ে চলার চেষ্টা করো। স্বস্তিকা বলল, আমি পারবো না। বারবার কাজের লোকের কথা শোনাবে না। তুমি কি জানো বাড়িতে কত কাজ থাকে? কখনো বাড়ির কাজে কি আমাকে সাহায্য করেছ? ছেলের পড়াশোনার জন্য আমাকে কতটা সময় দিতে হয় তুমি কি তা জানো? গৃহবধূর কাজকে তোমরা কখনো গুরুত্ব দাও না। অনির্বাণ বলল, কিন্তু মা তো কোনো কাজের লোক ছাড়াই পুরো বাড়ির কাজ একাই সামলাতো। স্বস্তিকা বলল, আসলে কি জানো, তোমার মাই তোমার মাথা খেয়েছে। তোমাদের মায়েদের যুগ আলাদা ছিল, এখনকার যুগ আলাদা। সারাদিন অফিসে গিয়ে বসে থাকো। বাড়িতে যে কি কাজ থাকে তুমি কি বুঝবে? বাড়িটা কি আমার একার? দুজনেরই। তাই দুজনকেই বাড়ির কাজ সমানভাবে করা উচিত। কিন্তু তোমার মা তোমাকে সেই শিক্ষাটুকু দেয়নি। তোমার পুরো মাথা খেয়ে রেখেছে। তোমার মাকে দেখা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। আমি অনেক করেছি, আর পারবো না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি আমাকে নিয়ে থাকবে না সেই অসুস্থ মাকে নিয়ে থাকবে। অনির্বাণ বলল, আমি দেখছি, আমাকে একটু ভাববার সময় দাও।
তারপর দিন সৌমিত্রবাবুর কন্যা শ্রাবন্তীকে ডাকা হলো। উনিও এসে একই উত্তর দিলেন, বাবার বাড়ি ভোগ করবে দাদা আর বৌদি, আমি অসুস্থ মাকে দেখব, আমাকে কি তোমরা বোকা পেয়েছ? স্বস্তিকা বলল, মাকে আমরা এতদিন দেখলাম, তাহলে এখন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। শ্রাবন্তী বলল, তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু এসব ঝামেলার মধ্যে আমাকে জড়াবে না। সৌমিত্রবাবুর স্ত্রী মাধবীলতা হয়তো এইসব কথা শুনতে পেলেন না, কারণ তিনি কানে খুব কম শোনেন। হয়তোবা সবকিছু শুনেও না শোনার ভান করছিলেন। এইভাবে ওনাকে অসহায় অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছিলাম না। সৌমিত্রবাবুর শ্রাদ্ধের দিন কাকু কাকিমার সাথে আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। এলাহি খাবার আয়োজন করেছিলেন। আমাদের ওদিকে শ্রাদ্ধ বাড়িতে এত খাবার আয়োজন আমি খুব একটা দেখিনি। কাকিমা সেদিন সবার সামনেই বললেন, অনির্বাণ, আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি, তাই বলছি, তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। উনি কানে কম শোনেন, কোনোদিনও বাড়ির বাইরে থাকেননি। অনির্বাণ কিছু উত্তর দেবার আগেই স্বস্তিকা বললেন, ওকে এভাবে উস্কবেন না, এখন ওর সব নিয়ন্ত্রণ আমার হাতে আছে। আরেকটা কথা, অন্যের সংসারে নাক গলানো কিন্তু আমি একদম পছন্দ করি না। সবাই চুপ হয়ে গেল। কাকু কাকিমাকে ইশারায় চুপ হতে বললেন। আমি লক্ষ্য করেছিলাম সেদিন অভিক মানে অনির্বাণ আর স্বস্তিকার 7 বছরের ছেলে মা বাবার সাথে অনর্গল ইংরেজিতে কথা বলছে। ওর বাবা মা ছেলের সাথে ইংরেজিতেই কথা বলছে। একজন তো বলেই ফেলল, তোমার ছেলেটা তো ভারী মিষ্টি, কি সুন্দর ইংরেজিতে কথা বলে। স্বস্তিকা তখন আত্ম অহংকারে গদগদ হয়ে বলল, হ্যাঁ, বাড়িতে আমরা সবসময় ওর সাথে ইংরেজিতেই কথাবার্তা বলি। যা প্রতিযোগিতার যুগ এখন, বাংলায় কথা বললে ছেলেটা মানুষ হবে না। ইংরেজি ভাষা শেখা খুব জরুরি, আমি তা স্বীকার করি, কিন্তু মাতৃভাষা না শেখাটাও যে অহংকারের বিষয় সেটা জানতাম না। মাতৃভাষায় কথা বললে মানুষ হওয়া যায় না, সেটাও আমি জানতাম না। প্রথমে মায়ের অপমান, তারপর মাতৃভাষার অপমান, আমি সহ্য করতে পারছিলাম না। অনির্বাণ বাবুর উপর আমার খুব রাগ হচ্ছিল। বউয়ের কথা শোনার মধ্যে দোষের কিছু নেই। আমার বাবাও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ের সাথে প্রথমে আলোচনা করতেন, তারপর কোনো সিদ্ধান্ত নিতেন। কিন্তু বউয়ের কথা শুনে অনির্বাণ বাবু নিজের মায়ের উপর অন্যায় অবিচার করছেন, তা মোটেই সমর্থনযোগ্য নয়। মায়ের সাথে কোনো ছেলে মেয়ের এইরকম ব্যবহার করা উচিত নয়। যুগটা সত্যি পাল্টে গিয়েছে। সেদিন রাত্রে কাকু নিজের ছেলেকে ফোন করলেন, মা তোমাকে কালকে ফোন করেছিল, তুমি নাকি 1 মিনিট কথা বলেই কেটে দিয়েছ। এরকম বেশ কিছুদিন ধরে চলছে, তোমার মা কিন্তু খুব দুঃখ পেয়েছে। আবির উত্তর দিল, কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম, আমি এখনই মাকে ফোন করছি। তখনই আবির ফোন করে কাকিমার সাথে প্রায় 30 মিনিট কথা বলল। কাকিমা পরে কাকুকে বললেন, তুমি ছেলেকে কেন এমন কথা বললে? আমি তো তোমাকে কিছুই বলিনি। কাকু উত্তর দিল, মায়ের ভালো লাগা না ভালো লাগা ছেলেকে শেখাতে হবে। যুগের বিশাল পরিবর্তন হয়েছে। শেষ বয়সে বাবা মায়ের পাশে থাকা প্রত্যেক ছেলেমেয়ের কর্তব্য, সেটা এখনকার প্রজন্ম ভুলে যাচ্ছে। তার পরের দিন সকালবেলায় মাধবীলতা দেবীকে নিয়ে ওনার পুত্র সন্তান বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিলেন। মাধবীলতা দেবী যাওয়ার আগে খুব কাঁদছিলেন। আগের দিন রাত্রিতেই ওনার যত গয়নাগাটি ছিল তা মেয়ে আর বউ দুজনে মিলে সমান সমান ভাগে ভাগাভাগি করে নিয়েছেন। এখন উনি একদম নিঃস্ব। একজন মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল খুব জোরে বৃষ্টি নেমে আসুক, তাহলে আমি শান্তি পাব। তখন বাড়ির বারান্দায় বসে স্বস্তিকা আর তার ছেলে অভিক ইংরেজিতে কথাবার্তা বলছিল। কিন্তু আজকে কনভেন্ট স্কুলে পড়া অনর্গল ইংরেজিতে কথা বলতে পারা ছেলেটা জীবন থেকে যে শিক্ষা পেল, তারপরেও কি সে কোনোদিন সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারবে? আমার সন্দেহ রয়েছে। এভাবেই একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। বড় হয়ে যদি সে একই ঘটনার পুনরাবৃত্তি করে, তবে তাকে কি দোষ দেওয়া যাবে? কোনো বউ যদি তার স্বামীকে সত্যিকারের ভালোবাসে, তবে কখনো সে চাইবে না নিজের সুখ সুবিধার জন্য তার স্বামীকে তার মা বাবার কাছ থেকে আলাদা করতে। মা বাবার স্নেহ থেকে কখনো সে তার স্বামীকে বঞ্চিত করতে চায় না। কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে, তাই আধুনিকতার নামে
মনুষ্যত্বের অধঃপতন হয়েছে। বউয়ের ভালোবাসায় অন্ধ হয়ে যে ছেলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মা বাবার থেকে আলাদা হয়ে যায়, তারা ভবিষ্যতে অনেক দুঃখ পায়। তারা মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়, বউ ছেলে মেয়ের কাছ থেকে সম্মান পায় না। ভবিষ্যতে দুঃসময় তারা মা বাবাকে কাছে পায় না। মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর বউয়ের কাছে উপেক্ষার পাত্র হয়ে যায়। ছেলেমেয়েরা তখন তাদেরকে পাত্তা দেয় না। সেই সব লোকেরা তখন একা হয়ে যায়। নিজেকে তখন তারা অসহায় মনে করে। একটি অবিশ্বাস্য প্রেমের কাহিনী। আমার নাম অনিরুদ্ধ বাগচি। আমি কলকাতা শহরের খুব নামকরা ডাক্তারদের মধ্যে একজন। হৃদরোগ বিশেষজ্ঞ। বয়স ৩৫ বছর। ঘটনাটা এবার সংক্ষেপে বলছি। রাস্তায় একদিন একটা মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। স্কুটির সাথে অন্য একটা বাইকের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি এইভাবে একটা রোগীকে পাশ কাটিয়ে চলে যেতে পারি না। ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে। আমি ড্রাইভারকে বললাম সাহায্য করতে। তারপর মেয়েটাকে আমার নার্সিং হোমে নিয়ে এলাম। মেয়েটির নাম সায়ন্তনী কুণ্ডু। 1 বছর হলো ও ইউএসএ থেকে এসেছে। বয়স 30-এর মতো হবে। আজ থেকে 10 বছর আগেকার কথা। তখন এই মেয়েটার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। দাতাও ছিলেন একজন মহিলা। তার অ্যাক্সিডেন্টের ফলে ব্রেইন ডেথ হয়ে গিয়েছিল। তার হৃৎপিণ্ড এই মেয়েটির শরীরে প্রতিস্থাপন করা হয়। পুরো প্রসেসটা ইউএসএতে করা হয়েছিল। কিন্তু হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর সায়ন্তনীর মধ্যে কিছু জটিলতা দেখা দেয়। যেমন ও মাঝে মাঝে রাস্তায় অন্যমনস্ক হয়ে পড়ে, কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। অনেক সময় সেই পুরনো মেয়েটার নানা রকম স্মৃতি ওর মনে পড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে এরকম ঘটনা কখনো শোনা যায়নি। আমি সায়ন্তনীকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই, কিন্তু আমাকে অবাক করে ও একদিন আমাকে প্রপোজ করল। ও হয়তো আমাকে পছন্দ করে। একটা মেয়ে যখন এইরকম অসহায়ভাবে ভালোবাসা প্রার্থনা করে, তখন তাকে ফিরিয়ে দিতে খুব খারাপ লাগে। কিন্তু আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব নয়। সেই জন্য আমার অতীত জীবনের কাহিনী শুনতে হবে। আমার জন্ম ছোট্ট একটা গ্রামে। গ্রামে স্কুলে পড়াশুনোয় এবং খেলাধুলোয় আমি বেশ ভালো ছিলাম। সেই গ্রামের চৌধুরী বাড়িতে বিয়ের সময় কলকাতা থেকে বেশ কয়েকটা পরিবার আসে। সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, বন্ধুত্ব হয়। ওর নাম মধুরিমা। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে যায়। আমি মনে মনে ঠিক করি মধুরিমাকেই আমি ভবিষ্যতে বিয়ে করব। মধুরিমা আমাকে পছন্দ করে, কিন্তু আমাকে ওর যোগ্য হতে হবে। তাই আমি খুব মন দিয়ে পড়াশুনো করি। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় খুব ভালো র্যাঙ্ক করি। কলকাতা মেডিকেল কলেজে আমার অ্যাডমিশন হয়। কলকাতায় এসে আমি জানতে পারি যে মধুরিমার বাবা ট্রান্সফার ইউএসএতে হয়েছে। মধুরিমার সাথে টেলিফোনেই আমার যোগাযোগ হয়। আমার সাফল্যের খবর শুনে ও খুব খুশি হয়। তারপর সেই অভিশপ্ত দিন আসে, যেদিন আমি মধুরিমার অ্যাক্সিডেন্টের খবর পাই। একটা গুরুতর অ্যাক্সিডেন্টে মধুরিমার মৃত্যু হয়েছে। ইউএসএতে খুব বড় একটা নার্সিং হোমে ওকে বাঁচাবার জন্য ওর বাবা প্রচুর টাকা খরচ করেছেন, কিন্তু মধুরিমাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি সেদিন মনে মনে ঠিক করি যে মধুরিমার স্মৃতিকে বুকে আঁকড়ে আমি সারা জীবন বেঁচে থাকব। আমি সায়ন্তনীকে সব কথা খুলে বলি। সায়ন্তনী আমার সব কথা মন দিয়ে শুনল। তারপরও বলল, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই রকম একটা স্মৃতি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনি যেরকম গল্প করলেন, ওই রকম সুন্দর একটা গ্রাম, একটা ছেলে। আপনার এই কাহিনীর সাথে আমার স্মৃতির ভীষণ মিল খুঁজে পাচ্ছি। আমি ওর কথা বিশ্বাস করতে পারছিলাম না। ইউএসএতে যে হাসপাতালে সায়ন্তনীর হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল, সেখানে ফোন করলাম। জানতে চাইলাম হৃৎপিণ্ডের দাতার নাম কি ছিল। উত্তর এলো, মধুরিমা সান্যাল। সুলগ্নাদি ও কয়েকটা কথা। পাড়ার ক্লাবে ক্যারম খেলছিলাম। এমন সময় গুবলু দৌড়ে এলো, বলল, জানিস প্রশান্ত স্যার একটু আগে মারা গেল।
প্রশান্তদা আমাদের ইংরেজি টিউশন পড়াতো মাধ্যমিক পর্যন্ত। তবে আমি প্রশান্ত স্যার না বলে প্রশান্ত দাই বলতাম। প্রশান্তদা বেশ কয়েকদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিল। কেমোথেরাপি, রেডিওথেরাপি, কত কিছুই না করা হলো, কিন্তু শেষ পর্যন্ত প্রশান্তদাকে বাঁচানো গেল না। আমরা সবাই প্রশান্তদার বাড়িতে ছুটে গেলাম। বাড়িতে ভিড়। প্রশান্তদার পাশেই পাথরের মূর্তির মতো বসে আছে সুলগ্নাদি। সুলগ্নাদি আমাদের চেয়ে 2 বছর সিনিয়র, দেখতেই অপরূপা সুন্দরী। সুলগ্নাদি তো জানতো প্রশান্তদার ক্যান্সার হয়েছে। সব জেনে শুনে কেন যে প্রশান্তদাকে বিয়ে করল, এই বিষয় নিয়ে চারিদিকে ফিসফাস আলোচনা চলছে। প্রশান্তদার লেপ, কাঁথা, বালিশ, ব্যবহার করা সব জিনিসপত্র, এমনকি ডায়েরিটাও প্রশান্তদার সাথে শ্মশানে পাঠানো হলো। সুলগ্নাদির বাবা মা চেয়েছিল সুলগ্নাদিকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু সুলগ্নাদি বাবা মার অমতে প্রশান্তদাকে বিয়ে করেছে। শেষ দিন পর্যন্ত সুলগ্নাদি প্রশান্তদার পাশে থেকেছে, সেবা করেছে, ভালোবেসেছে। সুলগ্নাদির জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত, তাহলে কি এই স্বার্থপর পৃথিবীতে এভাবেই ভালোবাসার জন্য আত্মত্যাগ করতে পারত? এসব কথা আমি যতই ভাবতে থাকি, সুলগ্নাদির চরিত্রটা আমার চোখে ততই উজ্জ্বল হয়ে ওঠে। একটা মৃত্যু এবং একটা প্রেম, ঘটনাটা ঘটে গেল ঠিক আমার চোখের সামনে। এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছুই করতে পারলাম না। একটা লরি পেছন দিক থেকে এসে ছেলেটাকে জোরে একটা ধাক্কা মারল। ছেলেটা রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে গেল, হাত পা ছড়িয়ে। আমরা কয়েকজন মিলে ছেলেটাকে ধরাধরি করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, বাঁচার কোনো আশা নেই। ছেলেটা হাসপাতালের ক্যাবিনে শোয়া অবস্থায় আমার দিকে তাকিয়ে বলল, মৃত্যুর আগেও একবার একটা মেয়ের সাথে দেখা করতে চায়, তাই অনিচ্ছা সত্ত্বেও ফোন করতে হলো। আমি ফোন করে মেয়েটাকে সব কথা জানালাম। মেয়েটা স্পষ্ট জবাব দিল, না, আমি তো এখন ওকে ভালোবাসি না। আমি অবাক হয়ে গেলাম। রেগে গিয়ে বললাম, দেখো, তুমি ওকে ভালোবাসো কি না ভালোবাসো সেটা এখন বড় কথা নয়। মৃত্যুর আগেও একবার তোমার সাথে দেখা করতে চাই, তাই তোমার আসা উচিত। মেয়েটা বলল, দেখুন, অন্যদিন হলে আমি ভাবতাম। আজকে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশন, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মেয়েটা ফোনটা কেটে দিল। নারী শব্দের অনেকগুলো প্রতিশব্দ, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, এই কথাটা ভুল প্রমাণিত করে মেয়েটা দেখতে এলো না ছেলেটাকে। রাত্রি 9টার সময় ছেলেটা মারা গেল। মেয়েটা তখন কলেজের অ্যানুয়াল ফাংশনে অন্য কোনো ছেলের সঙ্গে কোমর দোলাচ্ছে। রাজা রানীর গল্প। এক রাজার ছিল 4 রানী। 4 জন রানী দেখতে ছিলেন অপরূপা সুন্দরী। 4 জন অপরূপা সুন্দরী রানীকে নিয়ে রাজার মনে খুব গর্ব ছিল। বড় রানীর নাম ছিল শঙ্খিনী, মেজ রানীর নাম ছিল হস্তিনী, সেজ রানী নাম ছিল রুক্মিণী, ছোট রানীর নাম ছিল পদ্মিনী। একদিন রাজা ঘোষণা করলেন যে 4 জন রানীর মধ্যে যে কোনো একজন রানীকে সমস্ত ধন সম্পত্তি দান করবেন। সেই জন্য তিনি 4 জন রানীকে পরের দিন সকালেই রাজসভায় আমন্ত্রণ করলেন। সকাল হল। 4 জন রানী খুব সুন্দরভাবে শৃঙ্গার করলেন, এমনভাবে শৃঙ্গার করলেন যে স্বর্গের অপ্সরাদেরকেও সৌন্দর্যে হার মানাবেন। ঠান্ডার সময় তখন। একটা ছোট কুকুরছানা রাজসভায় যাওয়ার পথে ঠান্ডায় কাঁপছিল। বড় রানী সেই ছোট্ট কুকুর ছানাটিকে দেখতে পেলেন। মেজরানীর সাথে সকালবেলায় কথা কাটাকাটি হয়েছিল, সেই সব রাগ গিয়ে পড়ল ছোট্ট সেই কুকুর ছানাটার ওপর। এক লাথিতে সেই কুকুর ছানাটিকে নালার মধ্যে ফেলে দিলেন। তারপর মেজরানী কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে রাজসভার দিকে এগিয়ে গেলেন। তিনি কুকুর ছানাটিকে দেখতে পেয়েও না দেখার ভান করলেন, তারপর এগিয়ে গেলেন।
তারপর সেজরানী কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে রাজসভার দিকে যাওয়ার সময় সেই কুকুরছানাটিকে দেখতে পেলেন। কুকুরছানাটি যন্ত্রণায় ছটফট করছিল। অনেকক্ষণ ধরে তিনি আফসোস করলেন, কিন্তু কুকুরছানাটিকে উদ্ধার করার কোনো চেষ্টা করলেন না। রাজসভার দিকে এগিয়ে গেলেন। তারপর ছোট রানী সেই পথ দিয়ে যাওয়ার সময় কুকুরছানাটিকে দেখতে পেলেন। তিনি কুকুরছানাটিকে উদ্ধার করলেন। তিনি রাজসভায় না গিয়ে কুকুরছানাটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং সারিয়ে তুললেন। প্রকৃত আনন্দের সন্ধান আমাদের বাইরের পৃথিবীতে নয়, আমাদের ভিতরের জগতে রয়েছে। কোনো পার্থিব বস্তু কখনো সেই আনন্দ দিতে পারে না। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মাধ্যমে সেই আনন্দ পাওয়া যায়। সেই প্রকৃত আনন্দ যে লাভ করে, তার কাছে কোনো কিছু না পাওয়ার বেদনা থাকে না। রাজা গুপ্তচরের মাধ্যমে সমস্ত কথা শুনতে পেলেন। তিনি রাজসভায় না গিয়ে সোজা ছোট রানীর কাছে ছুটে গেলেন। তিনি তার সমস্ত ধন সম্পত্তি ছোট রানীর নামে লিখে দিলেন। নীতি কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ।